স্টুডেন্ট আসেনি দেব একজন আছে কি না মেয়ে সুপ্রিয় শিক্ষার্থী সকলকে একলাস উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুস্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ মামুন উদ্দিন, সহকারী শিক্ষক, একলাস উচ্চ বিদ্যালয়, একলাসপুর, ব্যায়ামগঞ্জ, নোয়াখালী। মোবাইল 01839711804, ইমেল mamun301990@gmail.com। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি হিসাবী সুখী পরিবার দেখতেছি। আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি এটা হলো দ্বাদশ অধ্যায়, পারিবারিক হিসাব ব্যবস্থা। এখানে আমরা একটি পরিবারের ছবি দেখা দিচ্ছি, একটি সুখী পরিবার। আজকে পাঠের বিষয় হলো যে শ্রেণী দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় দ্বাদশ, পাঠ হলো পারিবারিক আর্থিক বিবরণী। আমরা পূর্বে ক্লাস আমরা দেখাইছিলাম যে এখানে তিনটি নমুনা ছক দেখানো হয়েছিল। এই অধ্যায়ে আমরা তিনটি নমুনা ছক অর্থাৎ তিনটি পাঠে অঙ্ক করব। তার মধ্যে একটি হলো প্রাপ্তি ও প্রধান হিসাব। এখানে আমরা নমুনা ছকগুলো আবার রিপিট দেখা দিয়েছি। এর আগে আমরা এই ছকগুলো দেখাইছি, এখনো আমরা একটু রিপিট করতেছি এই ছকগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করব। এখন যে ছকটি স্ক্রিনে আছে এটা হলো প্রাপ্তি ও প্রধান হিসাবের নমুনা ছক। আমরা দেখি এটা দুটি দিক আছে, একটা হলো প্রাপ্তির দিক, একটা হলো প্রধানের দিক। প্রাপ্তির সমূহ টাকা, প্রধান সমূহ টাকা। উপরে কিছু আছে প্রাপ্তি ও প্রধান হিসাব, একজন ব্যক্তির নাম আছে অর্থাৎ একটা পরিবারের প্রধানের নাম, প্রাপ্তি ও প্রধান হিসাব, এবং 2019 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এখানে হবে সমাপ্ত বছরের জন্য। প্রাপ্তির দিকে সকল প্রকার মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো দেখানো হয়, আর প্রধান দিকে সকল প্রকার মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় প্রধান সমূহ দেখানো হয়। এক কথা হলো একটি পরিবার এক বছরের মধ্যে যে কোন কোন খাত থেকে কত টাকা পাইলো এটা হলো প্রাপ্তি, আর কোন কোন খাতে কত টাকা প্রদান করা হলো এটা হলো প্রদান। সেটি মুনাফা জাতীয় হোক আর মূলধন জাতীয় হোক, আর মুনাফা জাতীয় হোক, এটা হলো প্রাপ্তি ও প্রদান হিসাব। আমরা এর আগে এটা নিয়ে আলোচনা করছি, এখানে আমরা সংক্ষিপ্ত আলোচনাটা করি। এরপর দেখো আয় ব্যয় বিবরণী নমুনা ছক। আয় বিবরণীতে দেখানো হয় যে একটি প্রতিষ্ঠান এক বছরে কত টাকা আয় করলো আর কত টাকা ব্যয় করলো। প্রথম দেখো আয়সমূহ দেওয়া আছে বেতন প্রাপ্তি যোগ অনাদায়। অনাদায় শব্দ অর্থ যা পাই নাই পাবো, অর্থাৎ বকেয়া। ব্যবসা থেকে আয়, বিনিয়োগের সুদ, কৃষি থেকে আয়, পুরানো খবর কাগজ বিক্রয়, পার্ট টাইম লেকচার হতে প্রাপ্তি। এখানে দেখানো হয়েছে একটি পরিবারে কোন কোন খাত থেকে তার আয়গুলো হইতে পারে। একটি পরিবারের কোন কোন খাত থেকে আয়গুলো হইতে পারে, এই আয়গুলো দেখানো হচ্ছে। যেমন বেতন প্রাপ্তি দেওয়া আছে, বেতনের সাথে যোগ অনাদায় দেওয়া আছে। অনাদায় শব্দ অর্থ বকেয়া, যা পাই নাই পাওয়া যাবে। এরপর দেওয়া আছে ব্যবসা থেকে আয়, বিনিয়োগের সুদ, কৃষি থেকে আয়, পুরানো খবরের কাগজ বিক্রয়, পার্ট টাইম লেকচার হইতে প্রাপ্তি। এইগুলো হলো একটি পরিবারের আয়ের খাত সমূহ। আমরা সবগুলো খাতে কিনে আনার চেষ্টা করছি, তবে এর বাইরেও কিছু খাত থাকবে। যেমন কেউ যদি কৃষি ফসল বিক্রি করে সেক্ষেত্রে কৃষি ফসল থেকে আয় হবে। কেউ যদি কাউকে ঋণ দেয় ঋণ থেকে সুদ পাবে। এছাড়াও আয় আছে। এরপরে আমরা দেখছি সবগুলো আয় যোগগুলো এটার নাম হলো মোট আয়। এই মোট আয় থেকে মোট বাদ ব্যয় সমূহ, সকল প্রকার ব্যয় সমূহ যাবো চলতি বছরের সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয়। আমরা যদি বলি লেনদেন মূল্য দুই ধরনের, একটা হলো মূলধন জাতীয়, একটা হলো মুনাফা জাতীয়। শুধু মুনাফা জাতীয় ব্যয়গুলো এখানে আসবে। কোনো ব্যয় বকেয়া থাকলে যোগ হবে, আর আয় যদি অগ্রিম থাকে তাহলে বাদ যাবে। মনে রাখবো এটি আয়ের জন্য এবং ব্যয়ের জন্য। যদি বকেয়া থাকে, বকেয়া অর্থ হলো যা পাওয়া যায় না পাওয়া যাবে, আর খরচের বেলা বকেয়া অর্থ হলো যা দিই নাই দিতে হবে, এটি যোগ হবে। আর যদি অগ্রিম হয় তাহলে বাদ যাবে। এই আয় থেকে ব্যয় সমূহ বাদ দিলে এর নাম হলো আয় উদ্বৃত্ত বা ব্যয় উদ্বৃত্ত বা আয়ের ঘাটতি। এরপরে ছকটি আমরা একটু দেখিনি, আর্থিক অবস্থা বিবরণী নমুনা ছক। জনাব তাহমিদের কি নাম ব্যবহার করা হয়েছে। আর্থিক অবস্থা বিবরণী 31 ডিসেম্বর 2019। এখানে শুধু তারিখটা হবে, সমাপ্ত বছরটা হবে না। কথাগুলো রিপিট করতেছি, ফলো করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারি স্লাইডগুলো, তাহলে তুমি পরে দেখতে পারবে। যেমন সম্পদ সমূহ দেওয়া আছে। একটি পরিবারের কিছু প্রারম্ভিক সম্পদ হয়, কিছু বছরে নতুন করে ক্রয় করে, তাহলে দুই ধরনের সম্পদ আমরা পাইতে পারি। যেমন বাড়িঘর, আসবাবপত্র, কম্পিউটার, টেলিভিশন ক্রয়। একটি পরিবারের যে সম্পদগুলো স্বাভাবিক থাকে, একটি পরিবারে বাড়িঘর থাকতে পারে, কিছু আসবাবপত্র থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, টেলিভিশন থাকতে পারে, ফ্রিজ ক্রয় থাকতে পারে, প্রাপ্য আয় থাকতে পারে, ব্যাংক স্থায়ী আমানত থাকতে পারে, ডাক ও সঞ্চয় ব্যাংকের জমা থাকতে পারে। এই হাতে নগদ শেষ তারিখের বলতে এটা সমাপনী হাতে নগদ, অর্থাৎ বছরের শেষে যে হাতের নগদ টাকাটা থাকে, যেটা আমরা নগদ তহবিল বলি বা হাতে নগদ বলি বা সমাপনী হাতে নগদ বলি, এর সমার্থক নাম। এই সবগুলো সম্পদ যোগগুলো এর নাম হলো মোট সম্পদ। এই মোট সম্পদের দায় ও পারিবারিক তহবিল। এই দায় ও পারিবারিক তহবিলের মধ্যে একটি পরিবারে কি কি দায় থাকতে পারে, যেমন গৃহ নির্মাণ ঋণ, মূলত ঋণ, গৃহ নির্মাণ ঋণ, বন্ধকীয় ঋণ, ব্যাংক ঋণ, এগুলো সমার্থক শব্দ।
সব ঋণ বলতে ঋণ বলতে এখানে গৃহ ঋণ বা ঋণ বলা হয়েছে, কিন্তু এই ঋণের সমার্থক শব্দ আমরা ব্যবহার করি যে ব্যাংক ঋণ বলা একই কথা, বন্ধকি ঋণ একই কথা, হ্যাঁ পরে ধার, কারোর কাছে যদি ধার নিই তাও ঋণের মতো, এগুলো সমার্থক শব্দ ব্যবহার করি আমরা। এই ঋণ থেকে যদি কোনো ঋণ পরিশোধ করি তাহলে এই ঋণ পরিশোধটা বাদ যাবে। এরপর হলো বকেয়া খরচ সমূহ, কোনো বকেয়া খরচ থাকলে সেটা আমাদের জন্য দায়, অর্থাৎ বকেয়া খরচ মানে যা দিই নাই দিতে হবে, এটা আমাদের জন্য দায়। এরপর আছে পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল প্রথম আমরা নির্ণয় করে নিব। আমরা এর আগে দেখাইছি পারিবারিক তহবিল নির্ণয় করার একটা সূত্র, যে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করলে এটার নাম হলো পারিবারিক তহবিল। এই পারিবারিক তহবিলের সাথে আয়ের উদ্বৃত্তটা যোগ হবে, আর যদি আয়ের উদ্বৃত্ত না থাকে ব্যয় বেশি হয় সেক্ষেত্রে ব্যয়ের উদ্বৃত্ত বের হবে, এটা বাদ যাবে। এই মোট দায় ও পারিবারিক তহবিল যদি আমরা দেখাই, এখানে মোট সম্পদ দেখো, এই মোট সম্পদ, আবার এখানে দেখো মোট দায় ও পারিবারিক তহবিল, এখানে দুটা ফিগার আছে, এই ফিগার আর এই ফিগারটা, এই দুটা ফিগার সমান হবে, সব সময় সমান হবে। হ্যাঁ, যদি কখনো সমান না হয় সেটা অঙ্কতে ভুল থাকতে পারে, যে ভুলটি হয়তো প্রশ্নকর্তা যদি প্রশ্নকর্তা ইচ্ছাকৃত ভুলটা দিতে পারেন বা অনিচ্ছাকৃত ভুলটা দিতে পারেন, সেক্ষেত্রে তো মিলবে না। সেক্ষেত্রে হলো যে আমার অঙ্কটা যদি অ্যাকুরেট হয়, অঙ্ক না মিলে, তাহলে সেক্ষেত্রে আমাকে ভুল মার্ক দিলে মার্কে কোনো সমস্যা হবে না, তো অঙ্কটা ভুল আছে সেক্ষেত্রে মিলবে না, সেক্ষেত্রে আমরা অনিচ্ছ হিসাব দিয়ে দুই দিকে এক করি। অর্থাৎ যদি মোট সম্পদ বেশি হয়, মোট দায় ও পারিবারিক তহবিল কম হয়, তাহলে আমরা কি করবো, এখানে অনিচ্ছিক হিসাব ব্যবহার করে, অনিচ্ছিক হিসাব ব্যবহার করে আমরা দুই দিক মিল করব। অর্থাৎ এখানে সবসময় দুই দিক মিলবে, যদি না মিলে অঙ্ক আমার যদি সব দিক থেকে রাইট হয়, তাহলে সে যদি না মিলে তাহলে আমরা এই ক্ষেত্রে অনিচ্ছিক হিসাব দিয়ে দুই দিক মিল করব। অর্থাৎ এখানে দুই দিক মিলবে, মোট সম্পদ ফিগারটি, মোট সম্পদের যে টাকাটা হবে, যে পরিমাণ হবে, এই পরিমাণটা মোট দায় ও পারিবারিক তহবিলের সমান হবে। আমরা তিনটি নমুনা ছক দেখাইছি, আমরা আজকে যেটা আলোচনা করব সেটি হলো একটি অঙ্ক দেখাবো আমরা আজকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি অঙ্কের প্রশ্ন দেখতেছি, যেমন 1 জানুয়ারি 2019 তারিখে জয়নবের পারিবারিক অবস্থান নিম্নরূপ: বাড়িঘর 8 লক্ষ টাকা, আসবাবপত্র 60,000 টাকা, বিনিয়োগ 20,000 টাকা, গয়নাপত্র 50,000 টাকা, হাতে নগদ 7,000 টাকা, অনাদার 5,000 টাকা ও ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা। এখানে তাহলে আমরা একটি পরিবারে, যেমন 1 জানুয়ারি বলা আছে, পয়লা মানে বছরের শুরু, আমরা আগে বলছি বছর শুরু মানে হলো প্রারম্ভিক, বছর শুরু মানে কি প্রারম্ভিক, প্রারম্ভিক শব্দ তো শুরু, যেটা 1 জানুয়ারি মানে বছরের শুরুতে, বছরের শুরুতে তার এই বাড়িঘরটা হলো তার জন্য সম্পদ, এই আসবাবপত্র সম্পদ এই ব্যক্তির জন্য, যে জয়নব ব্যক্তি, এটি একটি পারিবারিক প্রধানের নাম, এই ব্যক্তির এই পারিবারিক হিসাব ব্যবস্থার মধ্যে প্রারম্ভিক সম্পদের নাম দেওয়া আছে। দেখো, বাড়িঘর 8 লক্ষ টাকা, এটি সম্পদ, আসবাবপত্র আছে 60,000 টাকা, এটি সম্পদ, বিনিয়োগ 20,000 টাকা, এটি সম্পদ, গয়নাপত্র 50,000 টাকা, এটি সম্পদ, হাতে নগদ 7,000 টাকা, এটি সম্পদ। পাওনাদার, পাওনাদার অর্থ হলো যে ব্যক্তি আমাদের কাছে টাকা পাবে, অর্থাৎ যার থেকে আমরা ধার নিয়েছি বা কোনো ব্যক্তি থেকে আমরা ধারে কোনো জিনিসপত্র ক্রয় করেছি, এমন হইতে পারে, যেমন আমরা ধারে কারো কাছে ক্রয় করলে আমাদের কাছে টাকা পাবে, এটাকে আমরা পাওনাদার, তাহলে এটা আমাদের জন্য দায়। এবং ব্যাংক থেকে ঋণ নিয়েছি 1 লক্ষ টাকা, এটা আমাদের জন্য কি দায়, এটা আমাদের জন্য কি দায়। তাহলে আমরা যদি যে এটা দেখো, যে স্লাইডটা সামনে আছে বা যে স্ক্রিনে এটা ছবিটা দেখতেছো, ছবিটার মধ্যে দেখো, একটি পরিবারের বছরের শুরুতে কিছু সম্পদ আর কিছু দায় থাকবে, এটা স্বাভাবিক, প্রত্যেকটা পরিবারের থাকে। দায় না থাকলেও সম্পদ থাকে, কোনো কোনো পরিবারে কোনো দায় থাকে না, সেক্ষেত্রে তার সম্পদ থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে পরিবারে কিছু দায়ও থাকে, যেমন তার কিছু সম্পদ থাকার বিপরীত তার কিছু দায়ও থাকে। তুমি অডিও বন্ধ করে রেখেছো কেন? তাহলে আবারও দেখি, যে বাড়িঘর 8 লক্ষ টাকা, এটি সম্পদ, আসবাবপত্র 60,000 টাকা, এটি সম্পদ, বিনিয়োগ 20,000 টাকা, এটি সম্পদ, গয়নাপত্র 50,000 টাকা, এটি সম্পদ, হাতে নগদ 7,000 টাকা সম্পদ, 5,000 টাকা হলো আমাদের জন্য দায়, টাকা দিয়ে নেয় দিতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি আমাদের কাছে টাকা পাবে, একজন ব্যক্তি আমাদের টাকা কি পাবে। আর ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ আমার জন্য কি, ব্যাংক ঋণ কি সম্পদ নাকি দায়? বলো, ব্যাংক ঋণ, ঋণটা কি আমাদের সম্পদ নাকি দায়? হ্যাঁ, বলার চেষ্টা করো যে ব্যাংক ঋণ, ঋণ মানে কি, যা নিছি দিতে হবে। এই ঋণের টাকাটা আমরা কি নিছি, ঋণের টাকাটা মূলত আমরা নগদ টাকার মাধ্যমে পাই, এটি আমরা যখন নিই এটা পরবর্তী আমাদেরকে কিস্তিতে, মাসিক বা সাপ্তাহিক কিস্তি আমাকে এটা কি করতে হয়, সুদ সহ পরিশোধ করতে হয়। আমরা আগে বলছি যা দিতে হবে এটা আমাদের জন্য কি দায়, এই ব্যাংক ঋণটা হলো স্থায়ী দায়। তাহলে দেখো, এবার আমরা নিচে দেখো, জনবের পারিবারিক, এখানে বানানটা ভুল আছে, রজাকার আসছে, প্রাপ্তীয় প্রধান হিসাব 31 ডিসেম্বর 2019 সালের সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ এখানে একটা প্রাপ্তীয় প্রধান হিসাব দিয়ে দিচ্ছে। আমরা আগে বলছি প্রাপ্তীয় প্রধান হিসাব আমরা অঙ্ক করতে পারি বা প্রশ্নে দেওয়া থাকতে পারি, এখানে দেওয়া আছে। দেখো, প্রাপ্তির সঙ্গে তার কি কি প্রাপ্তি আছে, হাতে নগদ তার বছর শুধু 7,000 টাকা আছে তার কাছে, এবং সে যেখানে চাকরি করে, চাকরি করে সে বেতন পাইছে 5 লক্ষ টাকা। আর একজন ব্যক্তির প্রধান আয়ের খাত হলো হয়তো সে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে আর নয়তো কোনো কাজ করে, এখান থেকে যে টাকাটা পায় এটা তার প্রধান আয়ের উৎস। এছাড়া দেখো, বিনিয়োগের সুদ, রোগী থেকে প্রাপ্তি, নিচে ডাক্তার, রোগী থেকে প্রাপ্তি আছে 8,000 টাকা, এটা তার জন্য আয়। আর আয়ের একটা সংখ্যা আমরা বলছিলাম, আয় বারবার হয়, টাকার অঙ্ক ছোট,
আয়গুলো বারবার হয়, টাকার অঙ্ক ছোট। তাহলে দেখো আমরা যদি বলি এখানে বেতন আছে তার মানে এটি বারবার হয় কিনা, হ্যাঁ অবশ্যই এটি বারবার হয়, প্রত্যেক মাসে মাসে হয়। এটা 1 বছরের ফিগার দেওয়া আছে এখানে বড় 5 লক্ষ টাকা। বিনিয়োগের সুদ প্রত্যেক মাসে মাসে আমরা বিনিয়োগের সুদ পাই, তাহলে এটি বারবার হয় এবং টাকার অঙ্ক ছোট থাকে স্বাভাবিক 2500 টাকা। এরপর দেখো রুগী থেকে প্রাপ্তি 8 লক্ষ টাকা, এটি বারবার হয়, অর্থাৎ প্রত্যেকটা দিন কি করা যায়, প্রত্যেকটা দিন রুগী থেকে যে কোনো সময় রুগী থেকে এই কারণে আমরা কি করতে পারি, আয় করতে পারি। এই আয়টা নিয়মিত এবং বারবার, নিয়মিত এবং কি বারবার। তাহলে আমরা আয়ের খাতগুলো দেখলাম। এবার দেখো প্রধানের খাতগুলা। খাদ্য সামগ্রী আমরা প্রত্যেকটা দিনে ক্রয় করি খাওয়ার জন্য। খাদ্য সামগ্রী আমরা প্রত্যেকটা কি করি, ক্রয় করি খাওয়ার জন্য, ঠিক আছে। খাদ্য সামগ্রী প্রত্যেকটা দিন হয়, যেহেতু এটা নিয়মিত এবং টাকার অঙ্ক ছোট, তাহলে এটা মুনাফা জাতীয় প্রদান। দৈনন্দিন বাজার প্রত্যেক দিন হয় এবং নিয়মিত, টাকার অঙ্ক ছোট, এটিও মুনাফা জাতীয় প্রদান। টেলিভিশন ক্রয়, আমরা কি সবসময় টেলিভিশন ক্রয় করি? টেলিভিশন সবসময় করি না, এটা অনিয়মিত, তাহলে এটা হলো মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ এটা সম্পদ। এটার মাধ্যমে কি অর্জন হয়েছে, সম্পদ অর্জন হয়েছে। কারণ টেলিভিশন ক্রয়টা নিয়মিত না, আমরা একবার একটা টেলিভিশন ক্রয় করলে এর মেয়াদ থাকে 10 বছর, 15 বছর, 20 বছর মেয়াদ থাকে, তাহলে এটা একটি অনিয়মিত লেনদেন, তাহলে এটা মূলধন জাতীয়। খবরের কাগজ কি নিয়মিত নাকি অনিয়মিত? নিয়মিত। প্রত্যেকটা দিন খবর কাগজ ক্রয় করা হয়, সকালে খবর কাগজ ক্রয় করা হয়, এটি পরে দিনের কোনো ভ্যালু থাকে না, এর কোনো মূল্য থাকে না। এই খবর কাগজটা হলো মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষা খরচ প্রত্যেকটা দিন লাগে, যেমন শিক্ষা খরচ প্রত্যেকটা দিন একটা স্টুডেন্টের জন্য গাড়ি ভাড়া দিতে হয়, কলম খাতা কিনতে হয়, বিভিন্ন ফি দিতে হয়, তাহলে এটি শিক্ষা খরচটা কি মুনাফা জাতীয় পদার্থ, এটি নিয়মিত হয় এবং বারবার হয় এবং এই টাকার অঙ্ক সবাই ছোট থাকে। গ্যাস ও পানি প্রত্যেক মাসে মাসে এটা বিল দিতে হয়, তাহলে এটি কি নিয়মিত, এটা মুনাফা জাতীয় ব্যয়। ব্যাংকের স্থায়ী আমানত, এটি নিয়মিত না, এটি একটি অনিয়মিত লেনদেন। স্থায়ী আমানত বলতে মানে এককালীন টাকা রাখা হয় 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 20 বছরের জন্য, এটি সম্পদ। ঋণের সুদ প্রত্যেক মাসে মাসে দিতে হয়, তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয়। এরপর দেখো ঋণ পরিশোধ, এটি দায়, এটি মূলধন জাতীয় না, মুনাফা জাতীয় না, এটি কি হ্রাস, দায় হ্রাস। ওই যে আমরা উপরে দেখি ব্যাংক ঋণ আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা থেকে আমরা কি করছি, 50,000 টাকা পরিশোধ করছি, তাহলে এটা দায় হ্রাস হয়েছে। কি হ্রাস হয়েছে, দায় হ্রাস হয়েছে। দেখার এবার চেষ্টা করতেছি, দেখো দায় হ্রাস, এই 50 টাকা দায় হ্রাস, ঋণ থেকে বাদ যাবে। এরপরে দেখো উদ্বৃত্ত আছে, উদ্বৃত্তটা কই থেকে আসছে এটা আমি একটু দেখাতে চেষ্টা করব। দেখো এখানে আছে 13,09,500 টাকা। এই 13,09,500 টাকায় এই ব্যক্তির 1 বছরের প্রাপ্তি, 1 বছরের কি প্রাপ্তি, এই 1 বছরের প্রাপ্তি থেকে সে এই বছরে প্রদান করছে। এই প্রত্যেকটা খাতে প্রদান করার পর তার কাছে আরো 54,920 টাকা আছে, এটা নাম হলো সমাপনী হাতে নগদ বা হাতে নগদ সমাপনী উদ্বৃত্ত বা উদ্বৃত্ত সমাপনী উদ্বৃত্ত। বুঝতে পারছি, অনেকগুলো নাম আমরা ব্যবহার করতে পারি। এটা শুধু যদি উদ্বৃত্ত বলো তাও হবে, যদি বলো সমাপনী উদ্বৃত্ত তাও হবে, যদি বলো সমাপনী হাতে নগদ তাও হবে। বুঝতে পারছি। বা অনেকে কি করে হাতে নগদ দিয়ে ব্যাগের মধ্যে তারিখটা উল্লেখ করে 31শে ডিসেম্বর 2019, তাও এটা কি বুঝাবে, সমাপনী বুঝাবে। বুঝতে পারছি। তাহলে এখানে কি বোঝানো হয়েছে, যে মোট প্রাপ্তি থেকে মোট প্রদান বাদ দেওয়ার পরে তার কাছে এখনো অবশিষ্ট হাতে আছে 54,920 টাকা, এটা নাম হলো সমাপনী হাতে নগদ, দুই দিকে সমান আছে। দেখো এরপরে অন্যান্য তথ্য, আমরা যদি দশম অধ্যায় করি তাহলে আমরা জানি দশম অধ্যায়ে অন্যান্য তথ্য মধ্যে লেখা থাকে সমন্বয়। সমন্বয় শব্দের অর্থ হলো যা এখানে হিসাবভুক্ত করা হয়নি, যা এখানে কাজ করা হয়নি, এগুলোকে বলা হয় সমন্বয়। এখানে একটি সমন্বয় দেওয়া আছে, দেখো গ্যাস ও পানি বকেয়া খরচ 1,500 টাকা। এর অর্থ হলো গ্যাস ও পানি খরচ 1,500 টাকা এখনো দেওয়া হয়নি, তবে দিতে হবে, অর্থাৎ এখানে একটা সমন্বয় করা হয়নি, তাহলে এটা সমন্বয় করতে হবে। আমরা জানি প্রত্যেকটি সমন্বয় দুই জায়গায় যায়, কয় জায়গায় যায়, দুই জায়গায়। আমরা যদি গ্যাস ও পানি বকেয়া সেটা কই যাবে, গ্যাস ও পানির সাথে যোগ হবে। আমরা আগে বলছি যে কোনো বকেয়া থাকলে খরচের মূল টাকার সাথে যোগ হবে, তাহলে 5,000 টাকার সাথে 1,500 টাকা যোগ হবে। কিভাবে, প্রথম হলেও গ্যাস ও পানি 5,000 টাকা যোগ বকেয়া গ্যাস ও পানি 1,500 টাকা। এই যে দিন এটা দিতে হবে না, অবশ্যই দিতে হবে। কেমন, অবশ্যই কি দিতে হবে। যদি দিতে হয় তাহলে এটা আমাদের যাবে ওই পারিবারিক তহবিলে দায়ের মধ্যে যাবে। বুঝতে পারছি। এরপর দেখো বিনিয়োগের সুদ 2,000 টাকা পাওয়া যায়নি, অর্থাৎ এটা অনাদায়ী বিনিয়োগের সুদ, যা পাই নাই পাবো। এই বিনিয়োগের সুদের সাথে একবার যোগ হবে, আবার এটা চলতি সম্পদের মধ্যে যাবে, এক কথা এখানে সম্পদের মধ্যে যাবে, কারণ যা পাই নাই পাবো এই সম্পদ, যা পাই নাই পাবো এটা সম্পদ, আর যা দিই নাই দিতে হবে এটা দায়। যা পাই নাই পাবো, মনে রাখবো, সংক্ষেপে মনে রাখবো, যা পাই নাই পাবো এটি সম্পদ, যা দিই নাই দিতে হবে এটি দায়। তাহলে এবার যদি আমি বলি গ্যাস পানি বিল, এটা কি আমরা দিই না দিই না, এটা দিই নাকি পাই, এটা দিই, তাহলে এখনো দিই না, এটা দিতে হবে, তাহলে আমার জন্য দায়। আবার বিনিয়োগ সুদে আমরা কি পাই নাকি দিই, পাই, তাহলে এটা এখনো পাই নাই, তাহলে পাবো, এটা আমাদের জন্য কি সম্পদ।
বুঝতে পারছি? সম্পদ। বুঝা গেছে কেমন? এবার আসলে আমরা প্রশ্ন দেখছি, তাহলে আমরা প্রশ্ন থেকে আমরা দেখি এখান থেকে কি কি করা লাগবে আমরা দেখতেছি। দেখো উপরোক্ত প্রাপ্তীয় প্রধান হিসাব হইতে জয়নবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। ক মার্কের প্রশ্ন। খ নম্বর প্রশ্ন হলো জয়নবের পারিবারিক আয় ব্যয় প্রস্তুত করো। ঘ নম্বরের প্রশ্ন হলো 31শে ডিসেম্বর 2019 তারিখে জয়নবের পারিবারিক আর্থিক অবস্থা ব্যয় প্রস্তুত করো। তিনটি প্রশ্ন চাওয়া হয়েছে এখানে। আমরা প্রথম ক নম্বরের প্রশ্ন আনসার করার চেষ্টা করব, কারণ আমাদের কাছে প্রশ্ন আছে, আমরা রিপিট করে প্রশ্ন দেখতে পাবো। দেখো এই জনের পারিবারিক তহবিল নির্ণয় করার জন্য আমাদের প্রথমে আমরা ছোট একটি চার্ট তৈরি করব, একটি ঘর তৈরি করব। দেখো জনবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়, এখানে কোনটা আরেক উল্লেখ করা লাগবে না, কোনো কিছু উল্লেখ করা। ক মার্কের প্রশ্ন যত শর্টকাট আমরা উত্তর দিতে পারি। ক মার্কের প্রশ্নের জন্য শুধু মার্ক কত 2, 2 এর জন্য আমরা যত শর্টকাটে উত্তর দিতে পারি, এত বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা এখানে তারিখ উল্লেখ করার প্রয়োজন নাই। জয়নবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় যা আছে একটা ঘর করলাম ছোট করি। দায়সমূহ টাকা, সম্পদসমূহ টাকা, সবসময় ব্যবহার করবো। দায়সমূহ টাকা, সম্পদসমূহ টাকা। এখানে বলি রাখি দায় কোনগুলো আসবে, প্রারম্ভিক দায়গুলো আসবে। সম্পদ কোনগুলো আসবে, প্রারম্ভিক সম্পদগুলো আসবে। তাহলে আমরা যদি ব্যাগে দেয় প্রশ্ন দেখি, দেখো আমরা প্রশ্ন দেখতেছি ব্যাগে দেয়। দেখো এই প্রারম্ভিক এর সম্পদ আছে একটা সম্পদ, এই বাড়িঘর। 2 নম্বর সম্পদ আসবাবপত্র, 3 নম্বর বিনিয়োগ, 4 নম্বর গয়নাপত্র, 5 নম্বর হাতে নগদ। তাহলে কয়টা সম্পদ আছে প্রারম্ভিক? 5টা। এই 5টা সম্পদ প্রারম্ভিক সম্পদ গুলো লিখবো। এবার দায় দেখো পানাদার আর ব্যাংক ঋণ, কয়টা দায় আছে? 2টি দায় আছে। এই 2টি দিয়ে আমরা দায়। এবার আসো আমরা ঘরের মধ্যে যাই, আবার আমরা নেক্সট ইয়াতে যেতেছি। দেখো এই দেখো এই সম্পদের দিকে হাতে নগদ প্রারম্ভিক 7,000 টাকা, বাড়িঘর, আসবাবপত্র, বিনিয়োগ, গয়নাপত্র, টোটাল 5টা সম্পদ লিখছি। ওকে, এরপর দেখো দায়ের দিকে, দায়ের দিকে কয়টা দেখাইছি? 2টি দায় দেখাইছি। একটা হলো পানাদার, যে আমাদের কাছে টাকা পাবে, আর হলো ব্যাংক ঋণ। আমরা ব্যাংক থেকে 1 লাখ টাকা ঋণ লইছি, এটা আমাদের জন্য দায়, কারণ আমাদেরকে দিতে হবে। যদি আমরা এখন নগদে পাই, এটা পর আমাদেরকে পরিশোধ করতে হবে। এবার দেখো সম্পত্তিকে যোগ করো, কত হলো? সম্পত্তি যোগ করলে 9,37,000। 9 লাখ কত হয়েছে? 37,000 সম্পত্তি যোগ করলে। এই সম্পদ থেকে এই 2টি দায় 5,000 আর 1 লাখ, এই 2টি দায় বাদ দেওয়া হলো। বাদ দিলে এখন অবস্থা থাকে 8,32,000 টাকা। এই 8,32,000 টাকার নাম হলো পারিবারিক তহবিল। তাহলে বোঝা গেল কি, মোট সম্পদ থেকে মোট দায় বাদ দেওয়ার পরে যে ফিগারটি থাকবে, যে টাকার পরিমাণ থাকবে, এই টাকার পরিমাণ হলো পারিবারিক তহবিল। এখন সংক্ষেপে তুমি বুঝতে পারতেছো, যদি এখানে আমরা যে ডাটা কম, এই ডাটা বসার পরে তার দুই দিকে কি হবে? সমান হবে। দুই দিকে সমান করে আমরা ক্রস করলাম। গড়টি সাদা করা হয়েছে, এখানে গড়টি স্পষ্ট দেখা যায় না, কিন্তু লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। গড়টি এখানে করা আছে। তাহলে দেখো এই 8,32,000 হলো পারিবারিক তহবিল। আবার একটু বলতেছি, যদি আমাদেরকে পারিবারিক তহবিল নির্ণয় করতে হয়, আমরা যে কথাটা মনে রাখবো, কথাটা হলো প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিতে হবে। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝছো কেমন? তাহলে দেখো প্রারম্ভিক মোট সম্পদগুলো আমরা লিখলাম গড় করি। 5টা প্রারম্ভিক সম্পদ আছে, আমরা 5টা প্রারম্ভিক সম্পদ লিখলাম। টাকার ঘরে একদম টাকাগুলো লিখলাম। প্রারম্ভিক 2টা দায় আছে, দায় লিখলাম। টাকার ঘরে টাকা লিখলাম। প্রারম্ভিক মোট সম্পদ আমরা যোগ করলাম 9,37,000 টাকা। এই 9,37,000 টাকা থেকে আমরা দুটো দায় বাদ দিলাম, 5,000 আর 1 লাখ বাদ দিলাম। এই 9,37,000 টাকা থেকে 1,05,000 বাদ দিলে এখন কত থাকে? 8,32,000। এই 8,32,000 নাম হলো পারিবারিক তহবিল। এখানে যোগ করলে এখানে কত হবে? 9,37,000। তাহলে এখানে শেষে অঙ্কটা ক নাম্বার? 2 মার্ক এখানে হয়ে গেল। তাহলে আমরা আবারও বলতেছি, সহজে তুমি এটা মনে রাখবে, শুধু যে প্রারম্ভিক সম্পদের প্রারম্ভিক দায়গুলো বাদ দিলে এটার নাম পারিবারিক তহবিল। এবার আসো আমরা নেক্সট প্রশ্নটার উত্তরে যাব, যেটা বলা আছে যে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। এবার আসো আয় বিবরণী প্রস্তুত করার সময় একটা কথা মাথায় রাখবো, প্রাপ্তীয় প্রধান হিসাবে প্রাপ্তির দিকে আয়গুলো পাওয়া যাবে। প্রাপ্তীয় প্রধান হিসাবে প্রাপ্তির দিকে আয়গুলো পাওয়া যাবে। এবার দেখো প্রথম আয় ব্যয় বিবরণী দেখো, এই যে এবার এখানে দেখো সালটা উল্লেখ করবা, জয়নবের পারিবারিক আয় ব্যয় বিবরণী। ঠিক আছে, তারিখ হলো 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এখানে সমাপ্ত বছরের জন্য উল্লেখ করবো, অর্থাৎ এই বছরের জন্য এই অঙ্কটা করা হইতেছে। এবার দেখো আয় সমূহ, এই আয় সমূহগুলো আমরা দেখা দিচ্ছি। এখানে কয়টা আছে? বেতন ও বিনিয়োগ সুদ। দেখো আমি যদি ব্যাগে প্রশ্নটা দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো প্রশ্ন দেখো, এই দেখো প্রাপ্তির দিকে 2টা আয় আছে। দেখো এই যে দেখো প্রথম প্রাপ্তির দিকে হাতে নগদ, এটা কিন্তু সম্পদ, এটা আয় না। হাতেরটা কি? সম্পদ। বেতনটা আয়, বিনিয়োগের সুদটা কি? আয়। রুগী থেকে প্রাপ্তিটা কি? আয়। তাহলে কয়টা আয় আছে? 3টা। এবার দেখো আমরা অঙ্কে আসি, দেখো 3টা আয় দেখানো আছে। দেখো এই বেতনটা আয়, বিনিয়োগ সুদ আয়, রুগী থেকে প্রাপ্তি আয়। এখানে একটা সমন্বয় হয়েছে, কারণ বিনিয়োগ সুদ যে ডাটা পাওয়া যায় না, এটা পাওয়া যাবে। তাহলে বিনিয়োগ সুদ আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা বিনিয়োগ সুদ পাবো 2,500 টাকা পাইছি, এবং আরো 2,000 টাকা পাবো। তাহলে মোট কত টাকা? 4,500 টাকা। সংখ্যা বুঝতে পারছি? এই টাকাটা আমরা নগদে পাইছি, আর এই টাকাটা পাবো নিশ্চিত, কিন্তু টাকাটা এখন আমরা নগদে পাই নাই, এটা বকেয়া আছে। এটা নাম আমরা অনাদায়ী বলি। অনাদায় শব্দ তো যায় কোনো পাই নাই, পাবো। যোগ করছে 4,500 টাকা। তাহলে 3টা ফিগার দেখানো হয়েছে। বেতনে দেখানো হয়েছে 5 লাখ টাকা, বিনিয়োগ সুদ হিসেবে দেখানো হয়েছে 4,500 টাকা, রুগী থেকে প্রাপ্তি দেখানো হয়েছে 8,000 টাকা। এই 3টা হলো মুনাফা জাতীয় আয়। বুঝতে পারছি?
বুঝছো? তাহলে দেখো এই তিনটা পেয়ার যোগ করার পর এখানে 13,04,500 টাকা, 13,04,500 টাকা, এটার নাম হলো মোট আয়। মোট কি আয়। এবার মোট আয় থেকে বাদ ব্যয় সমূহ বলছি, ব্যয়গুলো কই পাওয়া যাবে? প্রধানের দিকে। আমরা এবার আসি প্রধানের দিকে, প্রশ্নটা দেখি আমরা। দেখো প্রশ্নটা আবার সামলালাম। দেখো প্রধানের দিকে ব্যয়ের মধ্যে দেখেন মূলধন জাতীয় ব্যয় আছে, মুনাফা জাতীয় ব্যয় আছে। শুধু মুনাফা জাতীয় ব্যয়গুলো আসবে। এখন আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো খরচ করতে হবে। খাদ্য সামগ্রী, এটা মুনাফা জাতীয়, কেন এটা বারবার হয়? দৈনন্দিন বাজার, এটা মুনাফা জাতীয়, কেন এটা বারবার হয়? টেলিভিশন তো এটা বারবার হয় না, এটা মুনাফা জাতীয়, এটা মূলধন জাতীয়। খবরের কাগজ বারবার হয়, তাহলে এটা মুনাফা জাতীয়। শিক্ষা খরচ বারবার হয়, তাহলে এটা মুনাফা জাতীয়। গ্যাস ও পানি বারবার হয়, তাহলে এটা মুনাফা জাতীয়। ঋণের সুদ বারবার হয়, তাহলে এটা মুনাফা জাতীয়। এবার আমরা দেখি কয়টা মুনাফা জাতীয় লেনদেন আছে এখানে। 1 2 3 4 5 6, 6টা মুনাফা জাতীয় লেনদেন আছে, তার সাথে একটা সমন্বয় আছে। দেখতে পাচ্ছেছি 6টা মুনাফা জাতীয় লেনদেন আছে, তার সাথে একটা সমন্বয় আছে। ঠিক আছে, এবার আমরা আসো, অডিও চালু করো। তারপরে এবার আসো আমরা অঙ্কেতে আসি। অঙ্কতে আসছি, দেখো অঙ্কতে আসছে, দেখো 6টা মুনাফা জাতীয় লেনদেন আছে। দেখো খাদ্য সহি কয়, প্রথমটা আনছি, দৈনন্দিন বাজারে আনছি, খবরের কাগজ আনছি, শিক্ষা খরচ আনছি, গ্যাস ও পানি আনছি। এর সাথে সমন্বয় হয়েছে কি, ওই যে আমরা বলছিলাম 500 টাকা বিল দেওয়া হয়েছে, এখনো 1,500 টাকা বিল বাকি আছে, মানে দিতে হবে, দিতে হবে, এখানে যোগ করছি। অর্থাৎ আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের গ্যাস ও পানি বিল হিসাবে 5,000 টাকা নগদে দিয়ে দিছি, এখনো আমাদের থেকে 1,500 টাকা পাবে। তার মানে আমাদের এই বছরে গ্যাস ও পানি বিদ্যুৎ বিল খরচ আসছে যে 6,500 টাকা, 500 টাকা। এরপর আছে ঋণের সুদ 6,000 টাকা। তার মানে দেখো এই 1 2 3 4 5 6, 6টা লেনদেন আছে মুনাফা জাতীয়। তাহলে টোটালি আমরা মুনাফা জাতীয় লেনদেনগুলো আনলাম। এবার দেখো মুনাফা জাতীয় আয় হলো 13,04,500 মোট আয়, আর মোট ব্যয় হলো 2,66,080, 2,66,000 কত 80। এখন দেখো আয় বেশি না ব্যয় বেশি? আয় হলো, মোট আয় হলো 13,04,500। এই ব্যক্তির এক বছরে, একটি আর্থিক বছরে তার মোট আয় 13,04,500, আর এই ব্যক্তির মোট এক বছরে ব্যয় হলো 2,66,080। তাহলে ব্যয় কম, আয় বেশি। তার মানে এবার আয় থেকে আমরা ব্যয়গুলো বাদ দেওয়ার চেষ্টা করবো। দেখো আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়ার চেষ্টা করবো। বাদ দিলাম, বাদ দেওয়ার পর দেখো আরো কত আছে, আমরা মাউস দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখো এই আরো কত আছে, 10,38,720, এটার নাম হলো আয় উদ্বৃত্ত। বুঝতে পারছি? তুমি বুঝছো? তাহলে আবার একটু বলি, অর্থাৎ এখানে যেটা দেখানো হয়, একজন ব্যক্তির যার পারিবারিক এক বছরে, যে পরিবারের এক বছরের তার মোট কত টাকা আয় হয়েছে এবং মোট কত টাকা ব্যয় হয়েছে। মোট আয় থেকে মোট ব্যয়গুলো বাদ দিলে যেটা থাকে, এটার নাম হলো আয়ের উদ্বৃত্ত। বুঝতে পারছি? আমরা 2 নম্বর অঙ্কটা করলাম। এরপর 3 নম্বরে আসি আমরা। 3 নম্বরে দেখো জয়নবের পারিবারিক আর্থিক অবস্থা বিবরণী 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এখানে সমাপ্ত বছরটা আমরা শুধু তারিখটা দিলে হবে। এখানে দেখো টাকার ঘর আছে, বিবরণ টাকা টাকা টাকা। এখানে অনেক সময় আমাদেরকে স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার এখানে কয়টা টাকার ঘর দিব? এখানে নির্দিষ্ট কোনো ঘর নাই। আমাদের এখানে কিছু কিছু ঘর আছে নির্দিষ্ট, যার উপরে মার্কিংও করা হয়, মারও দেওয়া হয়। যেমন চাবাতা ঘর নির্দিষ্ট, তুমি একটা ঘর বাড়াই করলে তোমার অঙ্ক ভুল হবে, তোমাকে কম দিতে পারবে। আর যদি গড়টা রাইট হয়, অঙ্ক ভুল হয়, সেক্ষেত্রে তোমাকে মার্কিং করতে পারবে। কিন্তু কিছু কিছু ঘর আছে যেটা নির্দিষ্ট না, যেমন এই ঘরটা নির্দিষ্ট না। আমরা এখানে টাকার ঘর 3টা করছি, তুমি যদি 2টা টাকার ঘর করি অঙ্ক করো সেক্ষেত্রে হবে, আবার কেউ 4টা ঘর করে সেক্ষেত্রে হবে। অর্থাৎ এখানে টাকার ঘর নির্দিষ্ট নয়, এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা টাকার ঘর করে নিই। এই অঙ্কটা অনুযায়ী টাকার ঘর 3টি প্রয়োজন, আবার কিছু কিছু অঙ্ক আছে যার অনুযায়ী টাকার ঘর 4টিও প্রয়োজন, আবার কিছু কিছু অঙ্ক আছে যার টাকার ঘর 2টি হলে চলে, তবে একটিতে হবে না, কমপক্ষে 2টি ঘর প্রয়োজন হয়। স্বাভাবিক কমন হলো 3টি ঘর প্রয়োজন হয় বেশি। কয়টি ঘর? 3টি ঘর। তাহলে এখানে বিবরণ টাকা 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 3টি ঘর। এখানে আমরা একটা কথা মনে রাখবো, এখানে মূলত দেখানো হয় একজন ব্যক্তির তার পরিবারে কি কি সম্পদ আছে, সকল প্রকার সম্পদগুলো এখানে আনা হয়। মনে রাখা প্রয়োজন হলো এখানে কখনো প্রারম্ভিক হাতে নগদ আর প্রারম্ভিক ব্যাংক জমা আসে না। 2টা লেনদেন এখানে আসবে না, প্রারম্ভিক হাতে নগদ আর প্রারম্ভিক ব্যাংক জমা। এখন প্রশ্ন করতে পারো আমাকে যে কেন আসবে না? বছরের শুরুতে একজন ব্যক্তির কাছে টাকা থাকতে পারে, বছরের শেষে সে টাকা নাও থাকতে পারে, সে খরচ করে ফেলতে পারে। বছরের শুরুতে তার ব্যাংকে টাকা জমা থাকতে পারে, বছরের শেষে সে টাকাটা জমা নাও থাকতে পারে। এখানে প্রারম্ভিক এই 2টা সম্পদ ব্যতীত বাকি সম্পদগুলো আসবে। দেখো এই সমাপনী হাতে নগদটা আনা হয়েছে, এই সমাপনীটা আসলে প্রারম্ভিকটা আসে না, সমাপনী হাতে নগদ আনা হয়েছে। কারণ বছরের শুরুতে তার কাছে ছিল মাত্র 7,000 টাকা, আর বছর শেষে তার কাছে আছে 54,920 টাকা। তাহলে ওই প্রারম্ভিকটা আসবে না। প্রারম্ভিকটা যদি আসে তাহলে টাকা 2বার আসবে। এরপর দেখো বাড়িঘর আছে, আসবাবপত্র আছে, বিনিয়োগ আছে, গয়নাপত্র আছে,
এগুলো হলো তার প্রারম্ভিক সম্পদ। যদি বললাম 5টা সম্পদ আছে প্রারম্ভিকে, 5টা ছিল তার প্রারম্ভিকে। এই তার মধ্যে এই হাতনগরটা পরিবর্তন হয়েছে, বছর শুরুতে ছিল যেটা এটা না নিয়ে আমরা বছরের শেষে টানছি, ঠিক আছে। এরপরে নতুন করে দেখো সে কি করছে, নতুন করে টেলিভিশন ক্রয় করছে। এই বছর আবার তার প্রয়োজন হচ্ছে টেলিভিশন ক্রয়, এটা তার সম্পদ। এরপর সে কি করছে, ব্যাংকে আমানত রাখছে, স্থায়ী আমানত, দেখো 40,000 টাকা। এরপরে সে বিনিয়োগে অনাদায়ের সুদ, অর্থাৎ বিনিয়োগের সুদ মানে কি, যা পাই নাই এখন পাবো, এটা আমাদের সম্পদ হিসেবে থাকবে। দেখো তাহলে আমরা প্রারম্ভিক থেকে আনলাম এই 4টি লেনদেন, আর প্রাপ্তিও পদক্ষেপ থেকে আনলাম এই 3টি। একটি হলো যে সমাপনী হাতে নগদ, ব্যাংকে স্থায়ী আমানত আর টেলিভিশন ক্রয়। আর সমন্বয় থেকে আনলাম বিনিয়োগের অনাদায়ের সুদ, সম্পদ। তাহলে সম্পদ আমরা 3 জায়গায় পাবো। এক হলো বছরের শুরুতে পাবো, এক হলো প্রাপ্তিও পদক্ষেপ প্রধান দিকে পাবো, আর হলো সমন্বয় পাবো। তাহলে সম্পদ কয় জায়গায় পাওয়া যাবে, 3 জায়গায়। কয় জায়গায়, 3 জায়গায়। বছরের শুরুতে কিছু সম্পদ থাকবে, প্রধানের দিকে নতুন করে কোনো সম্পদ ক্রয় করবে, এবং সমন্বয় কোনো সম্পদ থাকতে পারে। যেমন এখানে সমন্বয় একটা সম্পদ আছে বিনিয়োগের অনাদায় সুদ, অর্থাৎ বিনিয়োগের এত টাকা সুদ আমরা পাবো, এখনো নগদে পাই নাই, তাহলে এটা আমাদের জন্য সম্পদ, কারণ এটা পাবো নিশ্চিত হয়েছে। এর নাম হলো মোট সম্পদ। কি সম্পদ, মোট সম্পদ। এরপর দেখো দায় ও পারিবারিক তহবিল। আমরা একটা পার্ট করে ফেলছি, এবং এই পার্টটা আমরা সমাপ্ত সুযোগ টানছি, দুটো ডাক টানা মানে হিসাব শেষ করা। এরপরে দেখো দায় ও পারিবারিক তহবিল। দায় ও পারিবারিক তহবিলের মধ্যে প্রথম আমরা দায়গুলো আনবো। আমরা প্রারম্ভিকে 2টা দায় ছিল, ওটা মনে রাখছি। একটা হলো পাওনাদার, আর হলো ব্যাংক ঋণ। একটা পাওনাদার, আর ব্যাংক ঋণ। পাঁচটা নিয়ে আসছি, দেখো 5,000 টাকা। ব্যাংক ঋণের সাথে সমন্বয় আছে, ব্যাংক ঋণ ছিল তো 1 লাখ টাকা, তার মধ্যে আমরা পরিশোধ করছি কত, 50,000 টাকা। তাহলে পরিশোধটা বাদ দিতে হবে, বুঝতে পারছি। 1 লাখ টাকা আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি, এই উল্লেখ আছে 1 লাখ টাকা। দেখো এই ব্যাংক ঋণ 1 লাখ টাকা। এরপরে ওই 1 লাখ টাকা আমরা কি করছি, 50 টাকা আমরা পরিশোধ করছি, 50 টাকা বাদ দেওয়ার পর 50 টাকা ঋণ আছে। এরপরে গ্যাস ও পানি বকেয়া আছে, এটা আমাদের জন্য দায়, এটা আনা হয়েছে। এরপরে পারিবারিক তহবিল ক থেকে আনছি 8,32,000 টাকা, এবং আয়ের উদ্বৃত্তটা যোগ করা হয়েছে। যোগ করার পরে কত হয়েছে, 18,17,420 টাকা। 18 লাখ, দেখো এই 18,17,420 টাকা পারিবারিক তহবিলের সাথে আয়ের যোগ হয়। এবার আমরা দায়গুলা এবং পারিবারিক তহবিল যোগ করলাম, দেখো 19,26,920 টাকা। এখানে লক্ষণীয় বিষয় হলো মোট সম্পদের যে টাকাটা আর মোট দায় পারিবারিক তহবিলের সেম টাকা, অর্থাৎ এখানে সব সময় টাকার অঙ্ক একই হবে, সবসময় টাকার অঙ্ক কি হবে, একই হবে। যদি তুমি কোনো ভুল না করো বা প্রশ্নে কোনো ভুল না থাকে, দুটো অপশন, তুমি যদি কোনো ভুল না করো, প্রশ্নে যদি কোনো ভুল না থাকে, তাহলে এই 2টা টাকার অঙ্ক সব সময় মিলবে, এটা বাধ্যতামূলক মিলবে। না মিলে বুঝতে হয় তুমি ভুল করছো, আর তুমি যদি ভুল না করো তাহলে অঙ্কে ভুল আছে, প্রশ্নে ভুল আছে। তাহলে বুঝতে পারছি এখানে মোট সম্পদগুলো দেখানো হয়। তাহলে আমরা বলছি সম্পদগুলো কয় জায়গায় পাওয়া যায়, 3 জায়গায়। পরিবারের প্রারম্ভিক কিছু সম্পদ থাকবে, নতুন করে কিছু সম্পদ তৈরি করবে যেটা প্রধান থেকে পাওয়া যাবে, এবং সমন্বয় কোনো সম্পদ থাকতে পারে। 3 জায়গায় সম্পদগুলো পাওয়া যাবে। আর দায়গুলো পাওয়া যাবে এই এক জায়গায়, শুধু প্রারম্ভিক কিছু দায় থাকবে, প্রারম্ভিক কিছু দায় থাকবে। যে প্রারম্ভিক এখানে 2টা দায় আছে। আর আসবে পারিবারিক তহবিল। পারিবারিক তহবিলটা আমরা কমার্কে করি দেখানো হয়েছে, সবসময় এইভাবে বের করতে হবে, না বললেও বের করতে হবে এই অঙ্কটা করার জন্য। 8,32,000 টাকা, এর সাথে যদি আয়ের উদ্বৃত্ত হয় যোগ হবে, আর ব্যয়ের যদি উদ্বৃত্ত হয় বা আয়ের ঘাটতি হয়, আয়ের ঘাটতি হলে বাদ যাবে। আয়ের ঘাটতি মানে ব্যয় বেশি আয় কম, তাহলে আমরা দেখো 2টা ফিগার মিলছে, বুঝতে পারছি আমরা। তাহলে 3টা পার্ট আমরা করি দেখানো হয়েছে, বাসায় করবে, এবং স্যালাডগুলো যদি স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে তোমাদের উপকার হবে, বাসায় করবে। নেক্সট আমরা দেখতেছি প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখান থেকে বাড়ি কাজ দিতেছি। এই প্রাপ্তিও প্রধান হিসাব থেকে তোমরা আবার 2টি অঙ্ক করবে। প্রাপ্তিও প্রধান হিসাব হইতে আয় ব্যয় প্রস্তুত প্রণালী শিখে এবং লিখে আনবে। প্রাপ্তিও প্রধান হিসাব হতে আর্থিক অবস্থা ব্যয় প্রস্তুত প্রণালী শিখে এবং লিখে আনবে। এই 2টি কাজ আবার করবে, বুঝতে পারছি। প্রশ্ন তো দেখা হয়েছে, প্রশ্নের স্ক্রিনশটে রাখতে পারো। এই প্রশ্ন থেকে 2টি কাজ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করলাম। মিটিং দিবেন।